নমস্কার। আমি প্রথমে বলি, কামালবাবু বলার সময় একটা গানের কথা বললেন, তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমায়। এরকম কোনো গান ভালোবাসা ভালোবাসায় ছিল না। এর একটা গান মান্নাদের ছিল বহু বছর আগে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। খুব সম্ভবত সেটার কথা বলতে চেয়েছিলেন, যে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছিলে, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি তো হেরেছি, তুমি কি একটু হারোনি? এ মান্নাদের বহু পুরনো গান, এর সঙ্গে তরুণ মজুমদারের সিনেমার কোনো সম্পর্ক নেই। তবে তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা সিনেমায় আর একটা গান ছিল, তাপস পালের লিপে, তাপস পাল পিয়ানো বাজিয়ে গাইছিলেন। খুব সম্ভবত আপনি ওই গানটার কথা বলতে চেয়েছিলেন, যে গানটা তৃণমূল কংগ্রেসের থিম সং হতে পারে। গানটা হচ্ছে, চুরি করা বড়ই পুণ্য যদি পেটে সয়, এই জগতে বোকারাই শুধু সত্যবাদী হয়। যাই হোক, দেখুন আপনাদের একটা কথা বলি, তৃণমূল চোর নতুন করে বলার কিছু নেই। দেখবেন কদিন আগে কতগুলো বাচ্চা ছেলে মেয়ের কথা অভিষেকও বলছিল, প্রেরণা বলে একটি মেয়ে, সৃজা বলে আরেকটি মেয়েরা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে। করে এই ছেলে মেয়েগুলো কি বলেছে? কোনো নেতার নাম মুখে আনেনি, কোনো রাজনৈতিক দলের নাম মুখে আনেনি, কারোর বাবা মা তুলে গালাগাল দেয়নি। খালি কি বলেছে? বলেছে চুরি দুর্নীতির রাজ্য, কি আমার আপন ভাবতে কষ্ট হয়, চুরি দুর্নীতি ঠিক নয়। যোগ্য ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে রাস্তার ধারে বসে থাকবে, এটা দেখতে খারাপ লাগে। 3 নম্বর, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, তারা যেন যোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করার সুযোগ পায়। চুরি করে চাকরি কেনা লোকেদের কাছ থেকে যেন ছোট ছোট বাচ্চারা পড়তে বাধ্য না হয়। খালি এই 3টে কথা বলেছে, আর কোনো কথা বলেনি, কোনো রাজনৈতিক দলের নাম মুখে আনেনি। ইলেকশন কমিশনে রেজিস্টার্ড মোটামুটি 4,500 রাজনৈতিক দল আছে, ছোট বড়, স্টেট পার্টি, সেন্ট্রাল পার্টি, রিজিয়নাল পার্টি সব মিলিয়ে আপনারা দেখবেন। 4,500 রাজনৈতিক দলের মধ্যে 4,499টা দলের লোকেদের কিচ্ছু গেল এলো না। খালি ইলেকশন কমিশনে রেজিস্টার্ড একমাত্র একটা রাজনৈতিক দলের কর্মী থেকে, নেতা থেকে, সমর্থক থেকে শুরু করে সবার একেবারে সর্বাঙ্গে চুলকুনি শুরু হয়ে গেল। কেন না? কতগুলো বাচ্চা ছেলে মেয়ে চোরকে চোর বলেছে, চুরিকে খারাপ বলেছে। তবে চুরি করা খারাপ, কে বলেছে চুরি করা খারাপ? কতগুলো 16-17 বছরের বাচ্চা ছেলে মেয়েকে একটা পলিটিক্যাল পার্টি ট্রোল করতে শুরু করে দিল, ওদের বড় বড় নেতা থেকে শুরু করে, মুখপাত্র থেকে শুরু করে। তাদের অপরাধ হচ্ছে তারা খালি কোন দলকে খারাপ বলেনি, চুরিকে খারাপ বলেছে। এই যে তৃণমূল এখন বলতে উঠে রাজীব গান্ধীর বোফোর্স থেকে শুরু করে, জ্যোতি বসুর ছেলে থেকে শুরু করে আমার গাড়ি পর্যন্ত সবকিছু বললো। খালি তৃণমূলের পক্ষ থেকে বলতে উঠে 7+1 মিনিট সময় পেল, একবার এই লাইনটা বলতে পারলো না যে আমরা চোর নই, আমাদের গভর্নমেন্টটা চুরি করেনি। আমি বলার আগে, মানে তৃণমূল বলার আগে বাকি যে বক্তা এদিক ওদিক মিলিয়ে আমাদের সরকারটা সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে, অভিযোগগুলো মিথ্যে, আমরা চুরি করিনি। খালি এইটুকু কথা বলতে পারলো না, বাকি গোটা পৃথিবী বললো। বলে জ্যোতি বসুর ছেলে অ্যারেস্ট হয়, আমার মানে জ্যোতি বসুর ছেলে দুর্নীতি। দেখুন, আমার ধারণা হয় অভিযোগটা মিথ্যে অভিযোগ, জ্যোতি বসুর ছেলে কোনো দুর্নীতি করেননি। আর একটা হতে পারে যে জ্যোতি বসুর ছেলে দুর্নীতি করেছিলেন, কিন্তু খুব সম্ভবত চন্দন বসুর কাছ থেকে বোধহয় মমতা ব্যানার্জি পয়সা খেয়েছেন, তাই চন্দন বসু দুর্নীতি করেছেন জানা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় চন্দন বসুকে অ্যারেস্ট না করিয়ে প্রত্যেকে বেচারা কুণাল ঘোষকে অ্যারেস্ট করিয়ে দিল, তাও আবার কি অর্পিতা ঘোষের করা এফআইআর এর ভিত্তিতে। দুটোর মধ্যে কোনো একটা হবে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। দেখুন, আমরা আলোচনা করছি দুর্নীতি ইত্যাদি নিয়ে, চুরি নিয়ে। তৃণমূল চোর এটা বলে আর নতুন করে সময় খরচা করে লাভ নেই। ওরা নিজেরাও জানে ওরা চোর। মানে তৃণমূল কিরম দল জানেন তো? ধরুন রাস্তায় বেরিয়ে কোনো তৃণমূল নেতার সঙ্গে আপনার দেখা হলো, আপনার মনে কোনো পাপ নেই, আপনি সাদা মনে তৃণমূল নেতাকে বললেন যে দাদা আপনাদের দলটা না খুব সৎ দল, সে ভাববে আপনি বোধহয় তাকে আওয়াজ দিচ্ছেন। এই হচ্ছে তৃণমূলের অবস্থা, বিশ্বাস করুন। যাকে কিন্তু কথাটা হচ্ছে যে দুর্নীতির মূল্য দিতে হয় আমাদেরকে, সাধারণ মানুষকে। কতগুলো ছেলে মেয়ে বঞ্চিত হয়ে পরীক্ষায় কোয়ালিফাই করে আছে, 800 দিনের কাছাকাছি রাস্তায় বসে আছে, তাদের প্রতি বঞ্চনা হয়েছে। তার থেকে বড় বঞ্চনা কাদের প্রতি জানেন? আপনারা দেখেছেন টেলিভিশনে ভিডিও খুব ভাইরাল হয়েছিল, চুরি করে শিক্ষকের চাকরি পেয়েছে, ক্লাস 9-10 অঙ্ক পড়াতো, মুর্শিদাবাদের একটা স্কুলের শিক্ষক। তার এখন তারপরে লিস্টে নাম বেরিয়েছে, চাকরি গেছে। তাকে সাংবাদিক গিয়ে প্রশ্ন করছে যে 5কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলুন তো, 5 × 4 কত হয়? উত্তরে বলছে আমি কিছু জানি না, যা বলার পর্ষদ বলবে। আপনি চিন্তা করুন, এটাকে নিয়ে আমরা খিল্লি করতে পারি, মিম বানাতে পারি, কিন্তু এই লোকটার কাছে আমাদের ঘরের ছেলেমেয়েরা গত 10টা বছর ধরে অঙ্ক ক্লাসে অঙ্ক করেছে, ক্লাস 9-10-এ। যে স্কুলে এরকম ভাবে অঙ্কের শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে ভূগোল শিক্ষক এইভাবে নিয়োগ হয়েছে, সেখানে ইতিহাস শিক্ষক এইভাবে নিয়োগ হয়েছে। জিজ্ঞেস করা হয় সিরাজউদ্দৌলার বাবার নাম কি, বলবে সিরাজউদ্দৌলার বাবার নাম মদন মিত্র। এইরকম ইতিহাস শিক্ষক স্কুলে ইতিহাস পড়ায়। এদের দুর্নীতির ফলে এদের কতগুলো নেতা বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে। খালি তাই নয়, আমাদের রাজ্যের সাধারণ মানুষ ভিক্টিমাইজ হয়েছে এর ফলে। কি অবস্থায় বেঁচে আছে বলুন তো আমরা? চাকরি বাকরির কোনো নিরাপত্তা নেই, আজকে চাকরি আছে তো কালকে ছাঁটাই হয়ে যাচ্ছে, ব্যবসাপত্রের অবস্থা খারাপ, এমনকি সরকারি চাকরির নিরাপত্তা নেই। এই অবস্থার মধ্যে মানুষ বেঁচে আছে। এমন সময় কতগুলো লোক 5 বছর আগে, 6 বছর আগে খালি গায়ে হেঁটে আসতো, দূর থেকে কাঁধে গামছা দেখলে চেনা যেত যে তৃণমূলের ওই নেতা আসছে। এবং সে এখন 5 বছর তৃণমূলের কাউন্সিলর হয়ে, পঞ্চায়েত মেম্বার হয়ে এমন পয়সা কামিয়েছে, এখন দূর থেকে হেঁটে আসলে কাঁধে আর গামছা দেখবেন না, দূর থেকে হেঁটে আসবে দেখবেন গলায় একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, দেখলে চিন্তা পারবেন তৃণমূলের নেতা আসছে। পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম এই চেহারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে। যাই হোক, ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, আপনাদেরকে বলছি ভবিষ্যৎ, আমরা কেউ ভবিষ্যৎবাণী করতে, মানে আমি তো অন্তত পক্ষে ভবিষ্যৎবাণী করতে জানি না, আমরা কেউ জ্যোতিষী নই। এইটুকু আমি জানি, ভবিষ্যৎ সেটাই যে ভবিষ্যৎ আমরা নির্মাণ করব। আমরা মানে আমরা সিপিআইএম বলছি না, কি কংগ্রেস, কি টিএমসি, কি বিজেপি নয়, ঐক্যবদ্ধ মানুষ, সমবেত মানুষ যে ভবিষ্যৎ নির্মাণ করবে, ভবিষ্যৎ আমাদের সেটাই ভবিষ্যৎ। কেমন ভবিষ্যৎ আমরা চাই, এইটা কোনো যুক্তি হতে পারে না যে আমার দলের একটা নেতাকে চুরি করতে দেখা গেছে, হাত পেতে টাকা নিতে দেখা গেছে বলে অসুবিধা কি আছে? তোমার দলের তো 5 জনকে দেখা গেছে ওই একই ভিডিওয় টাকা নিতে। ভবিষ্যৎ সেইটা
যে ভবিষ্যৎ দাঁড়িয়ে আমরা বলতে পারবো এমন একটা দল কি এমন একটা জোট সরকার চালায় যে দলের যে জোটের একজন নেতাকেও দেখা যায়নি হাত পেতে তোয়ালে মুড়ে সিঙ্গারা খেতে খেতে স্যান্ডো গেঞ্জি পরে পয়সা নিতে। এইটাকে বলে ভবিষ্যৎ। এইটা কোনো ভবিষ্যৎ হতে পারে না যে আমি বলবো আমি আমার নেতাকে মহারাজ বলি তো কি হয়েছে, তুমি তো তোমার নেতাকে যুবরাজ বলো। ভবিষ্যৎ সেইটা যে ভবিষ্যৎ বলবে যে আমরা রাজতন্ত্রে নই, আমরা গণতন্ত্রে, আমরা প্রজাতন্ত্রে বাস করছি, সেইটা হচ্ছে ভবিষ্যৎ। এইটা কোনো ভবিষ্যৎ হতে পারে না যে তুমি যদি ইমাম ভাতা দাও তাহলে তুমি কেন পুরোহিত ভাতা দেবে না, তুমি যদি মানুষের ট্যাক্সের টাকায় পুরোহিত ভাতা দাও, যদি পুজো কমিটিকে টাকা দিতে পারো, তাহলে আমি কেন কতগুলো সন্ন্যাসী আর কতগুলো কাপালিককে এনে পার্লামেন্ট উদ্বোধন করাতে পারবো না। ভবিষ্যৎ হচ্ছে সেইটা যে ভবিষ্যৎ বলবে প্রত্যেকজন মানুষের নিজের ধর্মাচরণ করার 100% অধিকার থাকবে, যার যে ধর্ম পালন করার মাথা উঁচু করে সেই ধর্ম পালন করবেন, কিন্তু ব্যক্তি মানুষ তার অধিকারে তার ধর্ম পালন করবেন। রাষ্ট্রের সরকারের কোনো ধর্মের প্রতি কোনো রকম পক্ষপাত থাকবে না। রাষ্ট্রকে, সরকারকে, রাজনীতিকে ধর্মের সঙ্গে বিযুক্ত করতে হবে। নেতারা গিয়ে মন্দিরের দখল নেবে না আর সন্ন্যাসী কাপালিকরা এসে পার্লামেন্টের দখল নেবে না। এইটা হচ্ছে অল্টারনেটিভ, এইটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ এইটা নয় যে আমি বলবো আমি টেট কেলেঙ্কারি করেছি, এসএসসি কেলেঙ্কারি করেছি তো কি হয়েছে, তোমার রাজ্যেও তো ব্যাপম হয়েছে, ব্যাপমের কেন তদন্ত হয়নি। ভবিষ্যৎ এইটা যেখানে আমরা বলতে পারবো যে 100% স্বচ্ছ নিয়োগ হবে এবং যার যা যোগ্যতা সে সেই চাকরি পাবে। এইখানে কে পুরোহিতের বাড়ি থেকে এসছে আর কে হচ্ছে ইমামের বাড়ি থেকে এসছে, পুরোহিত ভাতা দেওয়া, ইমাম ভাতা দেওয়া সরকারের কাজ নয়। ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে, শেষ নাকি 1 মিনিট বাকি? আচ্ছা, ইমাম এবং পুরোহিত দুজনের বাড়ির ছেলে মেয়ে যাতে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষায় বসার সম সুযোগ পায়, এইটা হচ্ছে রাষ্ট্রনীতি, এইটা হচ্ছে সরকারের নীতি, এইটাকে বলা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ এইটা নয় যে আমাদের রাজ্যে বেকারি আছে তো কি হয়েছে, কেন্দ্রের সরকারের আমলেও তো ভারতে 40% বেকারি বেড়েছে। এইটা বলা কোনো অল্টারনেটিভ নয়। এইটা বলা কোনো ভবিষ্যৎ নয় যে আমি রেলে রিক্রুটমেন্ট করছি না, আমি ব্যাংকে রিক্রুটমেন্ট করছি না তো কি হয়েছে, তুমিও তো স্কুল কলেজে রিক্রুটমেন্ট করছো না। ভবিষ্যৎ সেইটা যেখানে আমরা বলতে পারবো 100% ঠিকা কর্মীদেরকে স্থায়ী করতে হবে, এমনকি সিভিক ভলেন্টিয়ারদেরকে স্থায়ী করতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের চাকরি চলে যাবে না, তাদেরকে এমন স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনতে হবে যে কোনো সিভিক ভলেন্টিয়ারকেও যেন এই চুক্তিতে কাজ না করতে হয় যে আমার পাড়ার নেতার দালালি না করলে পরের দিন আমার কাজ থাকবে না, আমার শরীর থেকে সিভিক ভলেন্টিয়ারের নীল উর্দি কেড়ে নেওয়া হবে, যতটুকু টাকা নিয়ে আজকে দিনের শেষে বাড়ি যাচ্ছি সেইটুকু উপার্জনের টাকাও নিয়ে যেতে পারবো না। 100% কাজের নিরাপত্তা, ডিগনিটির সঙ্গে কাজ করা নিরাপত্তা, যাতে কোনো যুবককে, কোনো যুবতীকে, কোনো পলিটিক্যাল পার্টির কোনো দাদার মুখের দিকে তাকিয়ে নিজের চাকরি বাঁচানোর জন্য কাঁপতে না হয়। এইটাকে বলা হয় অল্টারনেটিভ, এইটাকে বলা হয় ভবিষ্যৎ। আমার কথাকে আমি শেষ করছি এই বলে, এই ভবিষ্যৎ খালি একা আমাদের সিপিআইএমের তৈরি করার বিষয় নয়। আমরা কখনো এটা মনে করি না তৃণমূলের নেতারা চোর হতে পারে, কিন্তু দেখুন বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জি চুরি করেছে, কিন্তু বেহালা পশ্চিমে যে সাধারণ ভোটার গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন তিনি তো চুরি করেননি, তিনি আমার শত্রু হতে যাবেন কেন? তার সঙ্গে আমাদের কি লড়াই আছে? যে ভবিষ্যৎ আমরা তৈরি করতে চাই, অতীতে আপনি যে দলকেই ভোট দিয়ে থাকুন না কেন, সমস্ত দলের সমস্ত সাধারণ কর্মীদেরকে, সমর্থকদেরকে বলছি, আপনার গায়ে যদি দুর্নীতির দাগ না থাকে, আপনার গায়ে যদি দাঙ্গার দাগ না থেকে থাকে, তাহলে আপনার কমিউনিস্ট পার্টির উপর দাগ থাকতে পারে, কিন্তু কমিউনিস্ট পার্টি আপনাকে শত্রু মনে করে না। সবাইকে নিয়ে আমরা এই ভবিষ্যৎ তৈরি করতে চাই, সবার জন্য এই ভবিষ্যৎ তৈরি করতে চাই। সবাই ভালো থাকবেন, নমস্কার।